হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ জ্যোতি ইনস্টিটিউট। তো আগের ক্লাসে তোমরা যেমনটা জানো আমরা ক্লাস শুরু করেছিলাম এবং ক্লাসের যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো রয়েছে সেখান থেকে আমরা দেখলাম আগের দিন রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমরা শিখেছিলাম। তো দেখো পরবর্তী যে সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো আজকে আমরা নাউন ক্লজ থেকে শুরু করব। এই নাউন ক্লজ বোঝার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস একটু বলবো। সেটা হচ্ছে একটা জিনিস আছে ফ্রেজ। তো এই ফ্রেজ সম্পর্কে তোমাদেরকে না জানলে ক্লজ সম্পর্কে তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে। তাহলে আমি এখানে তোমাদের দুটো জিনিস ক্লিয়ার করি, ক্লজ আর একদিকে লিখছি ফ্রেজ। এই যে দুটো জিনিস আমি লিখলাম, একটা হচ্ছে আমাদের ক্লজ আর একটা হচ্ছে ফ্রেজ। এবার দেখো এই ক্লজ এবং ফ্রেজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি একটুখানি। আমরা ক্লজ শিখতে গিয়ে কি শিখলাম? আমরা ক্লজ শিখতে গিয়ে জানলাম যে ক্লজ আমরা কাদেরকে বলছি। দেখো তুমি যদি একটু ডেফিনিশন দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা বলতে পারি যে ক্লজ ইজ এ ওয়ার্ড or a group of words। ক্লজ হচ্ছে কিছু শব্দ বা কিছু শব্দ সমষ্টি with a finite verb। এই জায়গাটাকে লক্ষ্য করো। দেখো ক্লজ আমরা কাকে বলতে পারি? ক্লজ ইজ এ ওয়ার্ড, অর্থাৎ ক্লজ কিন্তু একটা শব্দ নিয়ে হতে পারে। তাহলে একটা শব্দ হতে পারে অর অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কি শব্দের একটা সমষ্টি হতে পারে। তাহলে আমরা বলতে পারি শব্দ সমষ্টি। তাহলে তুমি কি বলবা? তুমি বলতে পারো যে ক্লজ ইজ দ্য ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ক্লজ কাকে বলছি? স্যার কোনো একটা পার্টিকুলার শব্দকে বলতে পারছি অথবা কিছু শব্দের সমষ্টিকে বলতে পারবো উইথ আ ফাইনাইট ভার্ব, যার সাথে কি আছে? ফাইনাইট ভার্ব আছে। মানে কি স্যার? সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া রয়েছে, সমাপিকা ক্রিয়া। তাহলে এই তিনটা কোয়ালিটি বা এই দুটো কোয়ালিটি আমি যে কথাটুকু তোমাদের বললাম, মোটামুটি ক্লাসকে ডেফিনিশন এরকম করে দেওয়া যেতে পারে। তো ক্লাস ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব, যার সঙ্গে কিন্তু সমাপিকা ক্রিয়াও থাকে এবং এটা বাক্যের মধ্যে একটা পার্ট বা অংশকে তৈরি করে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম যদি একটা দেওয়াল তৈরি করতে ইট লাগে, তাহলে দেওয়ালটা যদি আমাদের সেন্টেন্স হয় তাহলে এই যে ব্রিক্স গুলো, যে ইট গুলো তৈরি করতে লেগেছে, সেই ইট গুলো কিন্তু এক একটা আমাদের ক্লজ, তাই না? এবার দেখো এটা আমরা বুঝলাম ক্লজ। এবার তুমি যদি ফ্রেজ বুঝতে চাও, আমি একটু ছোট করে নিলাম জিনিসটাকে। দেখো এবার আসি ফ্রেজে। এই ডেফিনিশনটাকেই আমি ফ্রেজ দিয়ে যদি লিখি তাহলে সেটা কি রকম দাঁড়াতে পারে? ধরে নাও আমরা শিখছি ফ্রেজ। তো ফ্রেজকে তুমি বলতে পারো, ফ্রেজকে কি বলবা? তুমি লিখতে পারো যে ফ্রেজ ইজ এ ওয়ার্ড। একই রকম লেখা যে এটাও একটা শব্দ হতে পারে অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দ সমষ্টি হতে পারে, বাট উইদাউট এ ফাইনাইট ভার্ব। মজার বিষয় লক্ষ্য করো, এটাও কিন্তু একটা শব্দ এ ওয়ার্ড হতে পারে। তাহলে শব্দ হতে পারে একটা, অর অথবা কি হতে পারে? এ গ্রুপ অফ ওয়ার্ডস।
এটার মানে স্যার শব্দের সমষ্টি হতে পারে, তাই না? তাহলে কিছু শব্দের সমষ্টি কিন্তু সরি হতে পারে, বাট কিন্তু কি হচ্ছে, উইদাউট এ ফাইনাইট ভার্ব। কিন্তু সমাপিকা ক্রিয়া উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, তাহলে কি থাকবে? তাহলে সমাপিকা ক্রিয়া কিন্তু থাকতে পারবে না, সমাপিকা ক্রিয়া তুমি কিন্তু রাখতে পারবে না। তাহলে ফ্রেজের সঙ্গে এটা ক্লজ, এটা হচ্ছে ফ্রেজ, তুমি যদি কম্পেয়ার করার চেষ্টা করো তাহলে কি দেখতে পারবা? তুমি দেখতে পাবা ফ্রেজ আর ক্লজ এটাও কিছু শব্দ বা শব্দের সমষ্টি, ক্লজটাও কিছু শব্দ বা শব্দের সমষ্টি। ফ্রেজ আর ক্লজের মধ্যে অবশ্যই শব্দ সমষ্টি কিছু থাকবে, গুড। ক্লজের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকছে, ফাইনাইট ভার্ব থাকছে, কিন্তু ফ্রেজের মধ্যে যেটা ফ্রেজ রয়েছে সেই ফ্রেজের মধ্যে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকছে না। তাহলে সমাপিকা ক্রিয়া এই যে জায়গাটা ফাইনাইট ভার্ব, এই জায়গাটাকে বোঝো। ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে অবভিয়াসলি সেটা ক্লজের মধ্যে পড়বে, আর ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে সেটা ফ্রেজের মধ্যে পড়বে। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে ছোট করে পার্থক্যটা আমরা একটু বুঝে নিলাম। এবার আসি মেইন বিষয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমরা শিখছি নাউন ক্লজ, তাই না? তো নাউন ক্লজ আমাদের নাম থেকেই বুঝছি নাউন মানে কি স্যার? নাউন মানে স্যার কিছু নামবাচক শব্দ, বা যাদের বাংলায় আমরা কি বলি স্যার? একদম ঠিক, যাদের বাংলায় আমরা বিশেষ্য পদ বলি। তো এই যে নামবাচক শব্দ বা বিশেষ্য পদ যেটা নাউন বলি, তো নাউন ক্লজ বা নাউন ক্লজেস যেগুলো রয়েছে সেই নাউন ক্লজ অবশ্যই নাউনের মতোই আচরণ করবে। তাহলে প্লে দ্য রোল অফ আ নাউন, এটা কিন্তু একটা নাউনের মতো ভূমিকা পালন করে। এবার দুটো সেন্টেন্স তোমাকে এখানে দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। দুটো সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাবা। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, আই এক্সপেক্ট, আমি আশা করছি, টু গেট আ প্রাইজ। দেখো এই যে জায়গাটা যেটাকে আমি আন্ডারলাইন করা আছে অলরেডি, আবার আন্ডারলাইন করলাম। আই এক্সপেক্ট, আমি আশা করছি টু গেট আ প্রাইজ, যে আমি একটা পুরস্কার পেতে চলেছি। তো এই যে আশাটা রয়েছে, টু গেট আ প্রাইজ, এই জায়গাটায় লক্ষ্য করো, টু প্লাস গেট, দেখো টু প্লাস গেট, ঠিক আছে? তাহলে এটাকে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে, এইটাকে কিন্তু আমরা ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ। তাহলে যখন কোনো একটা ভার্বের সামনে টু বসে সেটা তো ইনফিনিটিভ হিসেবে কাজ করে, এবং ইনফিনিটিভ এটা কিন্তু সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে না, সমাপিকা ক্রিয়া কিন্তু নয়। এ হচ্ছে অ্যাকচুয়ালি কি, এ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব এটা নয়, ইনফিনিটিভ কখনো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে না, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া, সমাপিকা নয়। আমরা ক্লজের মধ্যে কি শিখলাম, যে ক্লজের মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে, কিন্তু টু প্লাস গেট এটা যেহেতু ইনফিনিটিভ এই জায়গাটা, তার মানে এই যে টু প্লাস গেট এই জায়গাটা যে আছে, তাহলে এই জায়গাটা কি ফাইনাইট ভার্ব নাকি? ফাইনাইট ভার্ব কি? এটা সমাপিকা ক্রিয়া, এটা অবশ্যই নয়। তাহলে এটা যেহেতু অসমাপিকা ক্রিয়া, তাহলে তুমি বলতে পারো স্যার এইটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, তার মানে এর মধ্যে ক্লজ নেই। তাহলে এই যে টু গেট এ প্রাইজ, আমার যে পুরস্কার পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ক্লজ হিসাবে ইউজ হয়নি, এটা কিন্তু একটা ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে এই পার্টটা। তাহলে আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ, এটা কিন্তু ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে। ক্লিয়ার?
প্রথমে জিনিসগুলো একটু তোমাদের ট্রাভেলসাম মানে কঠিন মনে হতে পারে, সমস্যাজনক মনে হতে পারে, বাট যখন জিনিসগুলো তোমরা রেগুলারলি একটু একটু করে শিখতে থাকবে, এই জিনিসগুলো তোমাদের খুবই চেনা জানা মনে হবে এবং সহজ মনে হবে। পরের বাক্যটাতে আসি। আই এক্সপেক্ট, আমি আশা করছি, দ্যাট যে আই শ্যাল গেট আ প্রাইজ, আমি একটা পুরস্কার জিতবো। এবার দেখো আই আছে, শ্যাল গেট, এই যে গেটটা এটা কিন্তু এবার ভার্ব হিসাবে ইউজ হয়েছে এবং এটা ফিউচার টেন্স ইউজ হয়েছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, শ্যাল আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। এই জায়গাতে এই ভার্বটা কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব হিসাবে ইউজ হয়েছে, ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া হিসাবে ইউজ হয়েছে। আর যেহেতু সমাপিকা ক্রিয়া হিসাবে ইউজ হয়েছে, তার মানে ক্লজের মধ্যে কি বলা আছে, আমরা যে ডেফিনিশনটা শিখলাম, কি বলা আছে, ক্লজ ইজ এ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, আন্ডারলাইন পোরশনটা, উইথ এ ফাইনাইট ভার্ব। স্যার অবশ্যই ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা স্যার আমাদের ক্লজের মধ্যে পড়ছে। তো দেখো এই যে জায়গাটা ছিল, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এখানে কোন জায়গাটা, এই যে আন্ডারলাইন করা জায়গাটা, এটা কিন্তু আমাদের কি হিসাবে ইউজ হচ্ছে স্যার, এইটা আমাদের নাউন ক্লজ হিসাবে ইউজ হচ্ছে। তাহলে এখানে যদি কোশ্চেন করি এক্সপেক্ট হোয়াট, আমি কি আশা করছি, যে আমি পুরস্কারটা জিতবো, এই ব্যাপারটাই আমি আশা করছি, তো এইটা কিন্তু নাউনের মতো আচরণ করছে। আর একটা এক্সাম্পল এখানে দেখো, দ্যাট ইউ হ্যাভ কাম, তুমি যে এসেছো, প্লিজেস মি, এই প্লিজ এটা হচ্ছে ভার্ব মানে খুশি করা, মি মানে আমাকে। তাহলে আমাকে কোন বিষয়টা খুশি করেছে বলতো, তাহলে উত্তর আসে যে তোমার আসা ব্যাপারটা, তোমার আগমন, এই ব্যাপারটাই আমাকে খুশি করে। তাহলে এই জিনিসটা আমার কিন্তু নাউন ক্লজ হিসাবে ইউজ হচ্ছে, তাই না? এই যে নাউন ক্লজ হিসাবে ইউজ হচ্ছে, তো নাউন ক্লজটাকে ধীরে ধীরে আমরা আরো একটু ডিটেলসে বুঝবো। এবার দেখো এইখানে একটা বাক্যে যদি আমি নাউনকে রাখি, সেই নাউনটা আমাদের কি কি ভাবে একটা সেন্টেন্সের মধ্যে ইউজ হতে পারে। দেখো একটা সেন্টেন্সের মধ্যে নাউন বিভিন্ন ভাবে ইউজ হতে পারে। কোথাও সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ক্রিয়ার সাবজেক্ট মানে কর্তা হিসাবে ইউজ হতে পারে সাবজেক্ট। কোথাও অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, তাহলে অবজেক্টটাকে আপাতত হাইলাইট করো, অবজেক্ট হিসাবে ইউজ হতে পারে। কোথাও আবার অবজেক্ট অফ প্রিপোজিশন, কোন একটা প্রিপোজিশনেরও কিন্তু অবজেক্ট হিসেবে আসতে পারে। মানে নাউন গুলো একটা বাক্যের মধ্যে কি কি ভাবে ইউজ হতে পারে, এই জিনিসগুলোকে আমি সিম্পলিফাই করি, তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো, বোঝো। তাহলে একটা বাক্যের মধ্যে যখন আমরা নাউনকে পাবো, অর্থাৎ নামবাচক পদ বা বিশেষ্যকে যখন আমি পাবো একটা বাক্যের মধ্যে, তো সেই বিশেষ্যকে যখন আমরা পাই, সেটা বাক্যে কি কি ভাবে ইউজ হয়। দুটো সেন্টেন্স বোঝাই। আমি বললাম রাতুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা বাক্য। 2 নম্বর একটা বাক্য দেই, আই নো রাতুল। আচ্ছা, এই বাক্য দুটিতে তুমি দেখো তো, এই যে রাতুল শব্দটা, এটা কিন্তু একটা নাউন হিসাবে ইউজ হয়েছে স্যার, অবশ্যই স্যার এটা একটা নাউন।
কিন্তু এই নাউনটা কার জায়গায় বসে আছে বলো? এই নাউনটা একটা সাবজেক্ট মানে বাক্যের যে কর্তা রয়েছে সেই জায়গায় বসে আছে। তাহলে এই রাতুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে ইজটা এখানে ভার্ব, এটা আমরা আদার ওয়ার্ডস হিসাবে ধরলাম। তাহলে রাতুল হলো বা হয় আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে রাতুল আমার বেস্ট ফ্রেন্ড। এই বাক্যটার মধ্যে রাতুল স্যার সাবজেক্টের জায়গা দখল করে আছে। এবার রাতুল একটা নাউন, তাহলে নাউনটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরের বাক্যে দেখ, এই যে রাতুল চলে আসছে আমার এই জায়গায়, সরি এখানে রাতুলকে কি লিখছি, অতুল, তো আর এখানে দিয়ে দিলাম। তাহলে এই জায়গাতে যেটা আছে এই রাতুলটা, এবার দেখো তো, এবার এইখানে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। আই নো, আমি জানি, কাকে জানি? আমি জানি রাতুলকে। তাহলে রাতুল এখানে কিন্তু অবজেক্টের জায়গাতে বসে আছে। তাহলে রাতুল শব্দটা এখানেও নাউন ছিল, রাতুল শব্দটা এখানেও নাউন ছিল, দুই জায়গাতে নাউন হিসাবে ইউজ হয়ে আছে। কিন্তু বাক্যে, দুটি পৃথক বাক্যে এই রাতুল নাউনের ব্যবহারটা আলাদা রকমের। প্রথম বাক্যে স্যার এই জায়গায় রাতুল নাউনটি সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, স্যার সেকেন্ড সেন্টেন্সে রাতুল নাউনটি অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? তার মানে আমি বলতে পারি যে একটা নাউন যদি সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, আবার অবজেক্ট হিসেবে যেহেতু ইউজ হতে পারছে, তার মানে তুমি কি শিখছো? তার মানে তুমি বুঝতে পারছো যে নাউন যেহেতু সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে নাউন ক্লজটাও যেহেতু নাউনেরই মতো আচরণ করে, তাহলে নাউন যেখানে যেখানে ইউজ হচ্ছে নাউন ক্লজটাও সেখানে সেখানে ইউজ হবে। তার মানে নাউন যেহেতু সাবজেক্টের জায়গায় আসছে আবার অবজেক্টের জায়গায় আসছে, ঠিক একই রকম ভাবে তাহলে নাউন ক্লজটাও সাবজেক্টের জায়গায় ইউজ হতে পারে আবার অবজেক্টের জায়গায় ইউজ হতে পারে। এবার প্রথমে আমরা দেখি যে নাউন ক্লজ যদি অবজেক্টের জায়গায় বা সাবজেক্টের জায়গায় ইউজ হয় তাহলে কিভাবে হবে। দেখো, সাবজেক্ট অফ এ ভার্ব, এই জায়গায় নাউন ক্লজটা সাবজেক্টের জায়গায় বসে আছে, এই জায়গাটা দেখবো সাবজেক্ট হিসাবে, তাহলে সাবজেক্ট হিসাবে দেখবো নাউন ক্লজটা ইউজ হবে। দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি, বা হোয়াট হি সেড ওয়াজ ট্রু। এইটা বাদ দাও, এই বাক্যটা দেখে বোঝো, সহজেই বুঝতে পারবা। হোয়াট হি সেড ওয়াজ ট্রু, আমি তোমাকে বললাম যে তিনি বা সে যা কিছুই বলেছিল সমস্তটাই সত্যি ছিল। তাহলে দেখো, ওয়াজ ট্রু, ওয়াজটা তো ভার্ব, ওয়াজ ট্রু সবটাই সত্যি ছিল। বলো তো কোনটা সত্যি ছিল? এবার কথা হচ্ছে স্যার তিনি যা যা বলেছিলেন সেই সবটাই সত্যি ছিল, তাহলে তার মুখ দিয়ে বলা সমস্ত কিছুই সত্যি ছিল। তাহলে হোয়াট, যা কিছু, হি সেড, তিনি বলেছিলেন, এই যে জায়গাটা যা যা তিনি বলেছিলেন, এই পুরো জায়গাটা এটা কার জায়গা দখল করে আছে? একটা স্যার সাবজেক্টের জায়গায় দখল করে আছে। এই পোর্শনটাতে আমাদের বাক্যের সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ওয়াজ পাস্ট ফর্ম। তাহলে যা কিছু তিনি বলেছিলেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা কি হিসেবে ইউজ করছে? নাউন হিসেবে ইউজ হচ্ছে। তাহলে যা কিছু তিনি বলেছিলেন সেটা ছিল সত্যি, ওয়াজ ট্রু। তাহলে এই যে পোর্শনটা, এই জায়গাটা আমার নাউন
কিন্তু কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। অর্থাৎ এটা কিন্তু নাউন ক্লজ ইউজ হলো এবং কি হিসেবে? সাবজেক্ট হিসেবে ইউজ হলো। এই বাক্যটা ঠিক তেমনই। পরের বাক্যে আসো, এই সেকেন্ড বাক্য দিয়ে বুঝাচ্ছি। টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, তাহলে আমাকে বলো, আমাকে বলো কি বলবে? হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো সেই জিনিসটা আমাকে বলো। তাহলে আমাকে কি বলতে বলা হচ্ছে? তাহলে আমাকে বলো কোথায় থাকো। তাহলে কোথায় থাকো, হোয়ার ইউ লিভ, এই যে পার্টটা, এইটা কিন্তু অবজেক্টের জায়গায় বসে আছে। তাহলে অবজেক্টের জায়গায় বসে আছে এবং এটা নাউন ক্লজ হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এই জায়গাটা হোয়ার ইউ লিভ, কোথায় থাকো তুমি, আমাকে সেটা বলো। টেল মি, কি বলবো? হোয়ার ইউ লিভ, কোথায় তুমি থাকো। তো এই পোরশনটা, এটা কি স্যার? এটা হচ্ছে আমার নাউন ক্লজ। এবং এটা কি হিসাবে ইউজ হচ্ছে স্যার? এটা অবজেক্টের জায়গায় ইউজ হচ্ছে। তাহলে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এইখানে সাবজেক্ট সামনে আছে, এইখানে পিছনে অবজেক্টের জায়গায়, তাহলে অবজেক্ট হিসেবে আছে। তাহলে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, আবার অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। ওকে, এবার আসো, দা অবজেক্ট অফ প্রিপোজিশন। এবার অবজেক্ট হিসেবে তো ইউজ হচ্ছে, কার অবজেক্ট হিসেবে? স্যার কোনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। দেখো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হবে, তাই না? ওকে, কি রকম ব্যাপারটা? পে কেয়ারফুল অ্যাটেনশন টু, কোন জায়গাতে অ্যাটেনশন দিতে বলছে? বলছে হোয়াট আই এম গোয়িং টু সে। আমি, ধরো তোমরা যারা ক্লাসটা করছো, আমি তোমাদেরকে একটা কথা বললাম, কি বললাম? এই সেম কথাটা তোমাদের বললাম, পে কেয়ারফুল অ্যাটেনশন। বললাম এই ভালো করে আমার কথার মনোযোগ দাও। পে মানে দাও, কেয়ারফুল অ্যাটেনশন খুব মনোযোগ চাইছে, তাহলে আমার প্রচন্ড মনোযোগ দরকার, তাই জন্য আমি বলছি পে কেয়ারফুল অ্যাটেনশন। অ্যাটেনশন দাও কিসের প্রতি? দেখো এখানে টুটা একটা প্রিপজিশন হলো, এই টু, তাহলে অ্যাটেনশনটা যে দিব সেটা কোন জিনিসটার প্রতি অ্যাটেনশনটা দিব? বলা হচ্ছে হোয়াট আই অ্যাম গোয়িং টু সে, আমি এখন যেটা বলতে যাচ্ছি বা বলতে চলেছি সেইটার প্রতি ভালো করে মনোযোগ দাও, তাই না? তাহলে এই যে টু একটা যে প্রিপজিশনটা রয়েছে, প্রিপজিশন, এই টু প্রিপজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে এই আন্ডারলাইন করা পোরশনটা, হোয়াট আই এম গোয়িং টু সে, আমি যা বলতে যাচ্ছি তার প্রতি তোমরা একটু মনোযোগ দাও। তাহলে টু একটা প্রিপজিশন, সেই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কি হলো? বসলো এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কি হিসেবে ইউজ হচ্ছে? নাউন ক্লজ হিসেবে তো ইউজ হচ্ছে স্যার, এবং সেটা অবশ্যই অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে নাউন ক্লজের। কিন্তু কার অবজেক্ট স্যার? একটা টু নামে একটা প্রিপজিশন, সেই প্রিপজিশনটার অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নাউন ক্লজ একটা বাক্যের মধ্যে সাবজেক্টের জায়গায় আসতে পারে, আবার অবজেক্টের জায়গায় আসতে পারে, কোনো ট্রানজিটিভ ভার্বের, আবার কোনো প্রিপজিশনের কিন্তু অবজেক্টের জায়গাতেও আসতে পারে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো পরে বোঝাবো অন্য কোনো ক্লাসে। তো এটা গেল হচ্ছে নাউন ক্লজ, কার? প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। এবার দেখো, যখন কোনো প্রিপজিশন, প্রিপজিশনটার একটা কথা আছে, প্রিপজিশন, প্রি প্লাস পজিশন। প্রি মানে কি স্যার? সামনে বা পূর্বে, আর পজিশন মানে কি স্যার? অবস্থান। তাহলে যেটা সামনে অবস্থান করে
স্যার কার সামনে অবস্থান করবে? কোনো নাউনের বা কোনো প্রোনাউনের। তাহলে তুমি এবার বলো এই যে জায়গাটা হোয়াট আই অ্যাম গোয়িং টু সে, আমি যা কিছু বলতে চলেছি, এই পোর্শনটা কার মতো আচরণ করতেছে? নাউনের মতো। তাই জন্যই তো এটা নাউন ক্লজ। তো নাউন বা নাউনের সামনে দেখো, নাউনের সামনে যে বসে তাকেই তো বলে প্রিপজিশন। এই টুটা দেখো একটা নাউনের সামনেই বসে আছে, মানে নাউন ক্লজের সামনেই বসে আছে। আর এই নাউন ক্লজটা কি হিসাবে ইউজ হয়েছে? স্যার এই টু প্রিপজিশনটার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নাউন ক্লজ ক্যান বি, নাউন ক্লজ হতে পারে কি কি হতে পারে দেখো, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। একটা আমরা টার্ম শিখেছিলাম গ্রামারে, নাউন ইন অ্যাপোজিশন। তো এই জিনিসটা তোমরা ইউজ করো, হয়তো ভুলে গেছো, আমি একটু তোমাদেরকে বোঝাই। তো এই জিনিসগুলো কঠিন কিছু নয়, তোমাদের একদম জানা জিনিস, শুধু আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। তো অ্যাপোজিশন কার অ্যাপোজিশন? স্যার কোন একটা নাউনের অথবা একটা প্রোনাউনের। এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, ইউর স্টেটমেন্ট, তোমার যে বিবৃতি, দ্যাট ইউ ফাউন্ড মানি ইন দ্য স্ট্রিট, যে তুমি টাকা পেয়েছিলে রাস্তায়, উইল নট বি বিলিভড, যে তুমি বিবৃতি দিচ্ছ, তুমি কাউকে বলছো যে জানিস তো আমি না সেদিন যাচ্ছিলাম, রাস্তার মধ্যে অনেকগুলো টাকা পড়েছিল, আমি একদম ব্যাগ ভর্তি টাকা পেয়ে গেলাম। তো এই কথাটা যখন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে বলছো, তখন তারা আজগুবি গল্প মনে করছে যে কি ভুলভাল বানিয়ে বলছো তুমি, তো সেটাকে বিশ্বাস করছে না। তখন বলা হচ্ছে ইওর স্টেটমেন্ট, তোমার যে বলা বিবৃতি, কোনটা স্যার? দ্যাট ইউ ফাউন্ড মানি ইন দ্য স্ট্রিট, যে তুমি নাকি রাস্তার মধ্যে টাকা পেয়েছিলে, তো সেটা কিন্তু উইল নট বি বিলিভড। এটা উইল আছে, উইল একটা মোডাল অক্সিলারি, তারপরে বি আছে, এটা থার্ড ফর্ম আছে, ভয়েস করা আছে, সেটা বিশ্বাস হওয়ার মতো নয়। এই ঘটনাটা, সরি, যে ঘটনাটা তুমি বলছো টাকা পাওয়ার ব্যাপারটা, সেটা বিশ্বাসযোগ্য নয়, এরকম একটা ব্যাপার। তাহলে আরো একটা বাক্য দেখো, ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তোমার কখনোই এটা ভুললে চলবে না যে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই হচ্ছে মহৎ গুণ, সততা যে মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু তোমাদের বা তোমার ভুললে চলবে না। তাহলে ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তোমার ভুললে চলবে না। তাহলে এই যে ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তোমার এটা ভুললে চলবে না, এটা স্যার এটা কোনটা? এটা কোনটা ভুললে চলবে না? কোন জিনিসটা ভুলবো না? কথা হচ্ছে যে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই ব্যাপারটা তোমার ভুলে গেলে চলবে না। তাহলে স্যার এই কথাটা দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটা তো নাউনের মতো ইউজ হচ্ছে, তাহলে এটা তো স্যার নাউন ক্লজ হিসাবে ইউজ ঠিকই আছে। কিন্তু দেখো তোমার ভুললে চলবে না যে, এই জায়গায় দেখো ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তুমি কখনোই এটা ভুলে যেও না, এটা কোনটা? এই দেখো কমা ইউজ করেছি, তাহলে এই জায়গায় আমি দেখো কমা ইউজ করা আছে, এই জায়গায় আমি একটু বড় করে কমাটাকে ইউজ করছি, দেখো এই জায়গায় আমি কমা দিলাম, ইউ মাস্ট নেভার ফরগেট দিস, তোমার এটা কখনোই ভুললে চলবে না, কমা দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো দেখো
এই যে অ্যাপোজিশন, এই অ্যাপোজিশন জিনিসটা আমরা উপরের বাক্যে দেখলাম। অ্যাপোজিশন ইজ আ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। অ্যাপোজিশন হচ্ছে এমন একটা ব্যাকরণগত গ্রামারের একটা কনস্ট্রাকশন, গঠন, ইন হুইচ, যার মধ্যে টু এলিমেন্টস, দুটো বিষয় থাকবে, উপাদান থাকবে, নর্মালি নাউন ফ্রেজেস থাকে, আর প্লেসড সাইড বাই সাইড। সাইড বাই সাইড মানে হচ্ছে পাশাপাশি। তো দুটো জিনিস পাশাপাশি থাকে, উইথ ওয়ান এলিমেন্ট সার্ভিং টু ডিফাইন অর মডিফাই দ্য আদার। একটা এলিমেন্ট যেখানে আর একটা এলিমেন্টকে মডিফাই বা ডিফাইন করার চেষ্টা করে। দেখো, মাই ফ্রেন্ড রাম, এই যে বাক্যটা দেখো, এই যে পার্টটা বাক্য নয়, মাই ফ্রেন্ড রাম, এই জায়গাতে রাম শব্দটা এটা কিন্তু একটা অ্যাপোজিশন অফ টু মাই ফ্রেন্ড। এই যে মাই ফ্রেন্ড কথাটা যে আছে, তো মাই ফ্রেন্ড কথাটার অ্যাপোজিশন হিসেবে কিন্তু রাম ইউজ হচ্ছে। তো মাই ফ্রেন্ড রাম, তো এই জায়গায় আমরা অ্যাপোজিশন হিসেবেও কিন্তু কাকে ইউজ করতে পারি? নাউন ক্লজকে ইউজ করতে পারি। দেখো, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন বা প্রেডিকেশন। তো ইনকমপ্লিট প্রেডিকেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু নাউন ক্লজটাকে ইউজ করতে পারি। দেখো, মাই বিলিভ ইজ, আমার বিশ্বাস যে, দ্যাট হি উইল নট কাম। তার মানে তোমার যে প্রেডিকশনটা আছে, প্রেডিকেশন, তো এটা কেমন? ইনকমপ্লিট। মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম, যে সে আসবে না, এই ব্যাপারে তোমার বিলিভ, তো এটা নাউন ক্লজ হিসেবে ইউজ হচ্ছে। আর কনস্ট্যান্ট প্রেয়ার ওয়াজ, তার অনবরত প্রার্থনা ছিল, দ্যাট দ্য চাইল্ড মাইট লিভ, এই বাচ্চাটা, শিশুটি যেন বেঁচে যায়, তো এই জায়গাটা নাউন ক্লজ হিসেবে ইউজ হচ্ছে। লাইফ ইজ, লাইফ ইজ, জীবন হচ্ছে, জীবন কোনটা? হোয়াট উই মেক ইট, আমরা যেমন করে সাজাবো সেটাই আমাদের জীবন। অর্থাৎ জীবন কিন্তু ভগবান বা অন্য কারোর হাতে পুরোটা নির্ভরশীল, তা বলে যদি আমরা ছেড়ে দেই তাহলে হবে না। বলছে তুমি কিন্তু জীবনটাকে তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। তো বলছে লাইফ ইজ হোয়াট উই মেক ইট, যা কিছু আমরাই তৈরি করি তাই কিন্তু লাইফ। তো এটা নাউন ক্লজ। দিস ইজ হোয়ার আই লিভ, বলছে এই তো সেটা যেখানে আমি বাস করি, এটাও নাউন ক্লজ। মাই উইশ ইজ, আমার ইচ্ছা হচ্ছে, দ্যাট আই মে প্লিজ ইউ, যে আমি যদি তোমাকে খুশি করতে পারতাম, এটাই আমার ইচ্ছা। তো যে আমি যদি খুশি করতে পারতাম, তো এটা আমার কি? নাউন ক্লজ। দেখো, ইনকমপ্লিট প্রেডিকেশন মানেটা কি? কনসিডার দ্য সেন্টেন্স হি লুকস আপসেট। দেখো, এই বাক্যটা যদি তুমি দেখো, হি লুকস আপসেট, এই বাক্যটা লক্ষ্য করো, ইউ হ্যাভ টু সাপ্লাই আ ওয়ার্ড লাইক আপসেট, দ্যাট মিনস টায়ার্ড বসাতে পারো, স্যাড বসাতে পারো, হ্যাপি, চিয়ারফুল, এই শব্দগুলো, টু মেক দ্য সেন্স কমপ্লিট। লুক ইজ দেয়ারফর এ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তো হি লুকস আপসেট, সে কেমন দেখাচ্ছে? তাকে আপসেট দেখাচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা নাউন ক্লজের ক্ষেত্রে আনতে পারি। তো মোটামুটি নাউন ক্লজের আমরা শেষের দিকে চলে এসেছি এই জায়গাতে। তো আমি তোমাদের কয়েকটা জিনিস বলি। ধরো একটা বাক্য তোমাদেরকে দেই, তোমরা তো নাউন ক্লজটা শিখলে, এবার আমি যদি তোমাদের দুটো বাক্য দিই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এভরিওয়ান নোস ইট, সবাই এটা জানে। এই দুটি বাক্যকে
তুমি যদি নাউন ক্লজে জয়েন করো তাহলে কেমন হবে ব্যাপারটা বুঝি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ওকে, এভরিওয়ান নোজ ইট, এই জায়গাটাকে ইটটাকে গোল করো। সবাই এটা জানে। স্যার এটা জানে মানে কোনটা জানে? এটা জানে মানে কোনটা? উত্তর হচ্ছে স্যার, যে সূর্যটা যে পূর্ব দিকে ওঠে এই পুরো বিষয়টাই সবাই জানে। কারণ ইট শব্দের মাধ্যমে এই পুরো কমপ্লিট সেন্টেন্সটাকে বোঝানো হচ্ছে ইটের মাধ্যমে। তাই হয় কি না? তাই। তাহলে আমরা বলতে পারি এভরিওয়ান নোজ, কি জানে? সবাই প্রত্যেকে জানে, কি জানে? দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই জায়গাটা থেকে যেটা তুমি আন্ডারলাইন করলা এইটা হয়ে গেল নাউন ক্লজ। এবার লক্ষ্য করা হচ্ছে স্যার এইটা তো সাবজেক্ট আর এইটা কি? সবাই জানে এটা ভার্ব, এটা সাবজেক্ট, সবাই জানে। কি জানে? যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে স্যার এই নাউন ক্লজটা কার জায়গায় বসে আছে? অবজেক্টের জায়গায় বসে আছে। তার মানে এটা নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগছে, স্যার তাহলে এই বাক্যটাকে নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে তো দেখালেন, স্যার এইটাকে কি সাবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না? অবভিয়াসলি যাবে। তাহলে তোমরা বলো যে যদি সাবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে স্যার কেমন ব্যাপারটা আসবে? তার মানে সাবজেক্ট থাকে সামনের দিকে। তাহলে এই যে সূর্য যে পূর্ব দিকে ওঠে এটাই সবাই জানে, তাহলে ওই বিষয়টাকে আগে সামনে আনো। এখানে প্রথমেই তুমি দাও দ্যাট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য যে পূর্ব দিকে ওঠে। তাহলে কি আমরা লিখবো? নোজ এভরিওয়ান, সবাই জানে। এবার দেখো এই পার্টটা সাবজেক্টের জায়গা চলে আসছে। নাউন ক্লজ তো ইউজ হয়েছে কিন্তু সেটা সাবজেক্টের জায়গায় ইউজ হয়েছে। তাহলে একই সেন্টেন্স দুইটা ভাবে বললাম। কি বললাম? এভরিওয়ান নোজ, সবাই জানে। কি জানে? দ্যাট যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এই জায়গাটা হচ্ছে নাউন ক্লজ, অবজেক্টের জায়গায় এটা ইউজ হলো। উল্টাই, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট নোজ এভরিওয়ান। স্যার এবার কিন্তু সাবজেক্টের জায়গায় ইউজ হয়েছে। দুই জায়গাতেই নাউন ক্লজ ইউজ হয়েছে। এখানে অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। আমার কথা কি বোঝা গেল? ওকে, এবার তাহলে আমরা জানি, কি জানি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটু আগে পড়লাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি। ওকে, সততাই মহৎ গুণ। আমি লিখলাম উই অল নো ইট। আগের মতো একই যদি আমি বলি তাহলে প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি এটা, এটা জানি। স্যার এটা মানে কোনটা জানি? এটা মানে কোনটা জানি? তাহলে স্যার উত্তর হচ্ছে এটা মানে স্যার এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই পুরো ব্যাপারটা জানি। তাহলে ইট শব্দটার পরিবর্তে আমি এই জিনিসটাকে বসাতে পারছি কি পারছি? তাহলে আমি যদি বলি উই অল নো, আমরা সবাই জানি, এটা ভার্ব। এবার তাহলে এখানে অবজেক্টের জায়গায় বসবে। উই অল নো, কি জানি? দ্যাট
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা সকলেই জানি যে সততা মহৎ গুণ। তাহলে স্যার এটা নাউন ক্লজ হিসাবে ইউজ হলো, কিন্তু কার জায়গায়? অবজেক্টের জায়গায়। ক্লিয়ার? তাহলে স্যার আপনি অবজেক্টের জায়গায় ইউজ করলেন, আমাকে সাবজেক্টের জায়গায় ইউজ করে দেখান। জাস্ট উল্টাও, সাবজেক্টের জায়গাটা এখানে ইউজ করো। তাহলে তুমি যখন ক্লজটাকে ইউজ করবে তোমাকে এখানে দ্যাটটা আনতে হবে। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা যে মহৎ গুণ। তাহলে নো এভরিওয়ান, সততা যে মহৎ গুণ, নো এভরিওয়ান। তো সততা, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে তুমি লিখতে পারো উই অল নো, আমরা সকলেই জানি। তাহলে এই জায়গাটা কার জায়গাতে ইউজ হচ্ছে? এই জায়গাটা দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, উই অল নো, এই জায়গাটা সাবজেক্টের জায়গায় ইউজ হচ্ছে। তার মানে এটা কিন্তু সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ইউজ হচ্ছে, আর এটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন তৈরি হয়েছে, অনেক সময় হয়ে থাকে, যে আমি একটু ক্লিয়ার করে দেই জিনিসটা। তোমরা দুটো জিনিস শিখেছো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ আজকে শিখলে। আগের দিন তো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এটা যখন শিখেছিলে, আজকে শিখলে হচ্ছে নাউন ক্লজ। তো মাঝে মাঝে তোমাদের প্রবলেম হয়, স্যার ধরবো কি করে, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা নাউন ক্লজ? স্যার আমাদেরকে না ভুলাই যাচ্ছে, ভালো মতো বুঝতে পারছি। দেখো তোমাদের একটা সহজ জিনিস বুঝাই দিই। আমি বললাম আই নো দ্য বয়, I know the boy who I know the boy, আমি ছেলেটাকে চিনি, who plays cricket, আমি কোন ছেলেটাকে চিনি? যে ছেলেটা ক্রিকেট খেলে। তো ওই ছেলেটার কথা বলা হচ্ছে, একটা নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে। এই যে বাক্যটা, বা সহজ করে আরো বলি, দেখো একটা নতুন জিনিস নেই, আই নো দ্য প্লেস where you live, এই বাক্যটা একটু খেয়াল কর। এবার এইখানে লিখলাম আই নো where he, না ইউ আছে তো, where you live, এই যে দুটি বাক্য আছে, where you live, এই দুটি বাক্যে আমি দুটি আলাদা আলাদা ক্লজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম বাক্যে
কোন ক্লজ রয়েছে? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। সেকেন্ড বাক্যে নাউন বা নমিনাল ক্লজ রয়েছে। প্রথমত আসো, আই নো দ্য প্লেস, তাহলে আমি জায়গাটাকে চিনি, আই নো দ্য প্লেস। কোন জায়গাটা স্যার? যেখানে ইউ লিভ, যেখানে তুমি বাস করো। গুড। এখানে বললাম আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি কোথায় তুমি থাকো। এবার দেখো এই জায়গাটাতে, এটা আই নো দ্য প্লেস, এটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। আর হোয়ার ইউ লিভ, এই জায়গাটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, মানে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মধ্যে এটা পড়ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, তাই না? গেল। কেমন করে বুঝলাম? দেখো আই নো দ্য প্লেস, আমি কাকে জানি? কোন জায়গাটাকে জানি? আমি এই প্লেসটাকে জানি, প্লেস। হোয়ার, হোয়ার মানে যেখানে, যেখানে মানে কোনখানে? এই জায়গাটা। হোয়ার মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে, যেখানে মানে এই জায়গাটাতে ইউ লিভ। তাহলে দেখো এই প্লেস সম্বন্ধে বলছি, এই যে প্লেসটা প্লাস তার সঙ্গে এই রিলেটিভ প্রোনাউন হোয়ার শব্দটা, এরা কাছাকাছি আছে। আই নো দ্য প্লেস হোয়ার ইউ লিভ, আমি জানি সেই জায়গাটা যেখানে তুমি থাকো, যেখানে মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে যখন এই যে জায়গাটা, প্লেসটা আর রিলেটিভ প্রোনাউনটা পাশাপাশি থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হয়। একই বিষয় এখানে বলা হয়েছে, কিন্তু দেখো আই নো, আমি জানি। কোথায় কি জানি? হোয়ার ইউ লিভ, হোয়ার ইউ লিভ, হোয়ার ইউ লিভ, এই পার্টটা তো ঠিক আছে, কিন্তু এই রিলেটিভ প্রোনাউন যেখানে ইউজ হয়েছে এই বাক্যে, তার সামনের এই দা প্লেস কথাটা মিসিং। দেখো আই নো দা প্লেস কথাটা কিন্তু নেই, এখানে ডিরেক্ট বলা আছে আই নো, আমি জানি বা আমি চিনি। স্যার আমি কি জানি? আমি কি জানি? আই নো হোয়াট, আই নো হোয়াট। উত্তর হচ্ছে কোথায় তুমি থাকো। তাহলে এই পুরো জায়গাটা এখানে পুরো এটা নাউনের মতো কাজ করছে, তার মানে এটা হচ্ছে নাউন। তো দেখো একদিনে সবকিছু ক্লিয়ার হবে না। প্রথম দিন তোমাদের আমি রিলেটিভ ক্লজ বুঝিয়েছিলাম, ক্লজের বেসিক কিছু জিনিস বুঝিয়েছিলাম, সেই ফার্স্ট ক্লাসটা তোমরা প্রথমে দেখো। তারপর সেটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা আজকে যে নাউন ক্লজের ক্লাসটা হলো, নাউন ক্লজের পাশাপাশি আমরা শিখলাম ফ্রেজের সঙ্গে কি পার্থক্য ক্লজের। তারপরে নাউন ক্লজ শেখার পর নাউন একটা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিশন কোন কোন জায়গায় আসতে পারে সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করলাম। দেন আমরা অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজকে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে বোঝার চেষ্টা করলাম নাউন ক্লজ কেমন ভাবে আসে, অ্যাডজেক্টিভ ক্লজ কেমন ভাবে আসে। তো এই জিনিসটা তোমরা ভালো মতো দেখো। লাস্ট আমাদের একটা ক্লজের পার্ট থাকলো, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা আমরা পরের ক্লাসে দেখব। এবং এই ক্লাসগুলো, তিনটা ক্লাস দেখার পর আমি আশা করব তোমাদের 90% ক্লজের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যখন আমরা কিছু জাস্ট কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো যখন প্র্যাকটিস করব, তখন অটোমেটিক তোমরা নিজেরাই তোমরা করতে পারবে, এবং তোমাদের যতটুকুনি 10% খামতি থাকবে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো দেখতে থাকবে। ধন্যবাদ।